হ্যালো, একটু সাউন্ড চেক করি। হ্যালো, হ্যালো, সাউন্ড চেক। আপনারা কি? আসসালামু আলাইকুম সবাইকে, যারা এখন পর্যন্ত ঢুকেছেন। ওয়ালাইকুম সালাম। আমি আজকে লাইভে এসেছি কিছু কারেন্ট ম্যাটার্স নিয়ে কথা বলার জন্য। আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা কেউ একজন রেসপন্স করুন, আমি তাহলে বুঝতে পারবো যে ব্যাপারগুলি ক্লিয়ার আছে। সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আসিফ। আজকে লাইভে আসলাম পেজ থেকে। আমি আসলে আজকে বিকেলে ফিরেছি রিয়াদ, আমার একটা কনসার্ট ছিল। সেই কনসার্ট শেষে তো অনেক দিন যাবৎ লাইভে আসা হয়নি। সেই গত বছর বন্যার সময় এসেছিলাম, আর আজকে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুধু দেখতে চাচ্ছি যে আসলে ইনভলভমেন্টটা কিরকম হচ্ছে, তারপরে আমি কথা শুরু করছি। সবাইকে আবারও সালাম। আমি শুরু করছি। আজকের বিশেষ কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো আমি। প্রথম হচ্ছে, আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন আমেরিকা সফরে ছিলাম। আর সেখানে আমাদের শো ছিল আসলে অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত, কিন্তু সেখানকার সরকারের শাটডাউনের কারণে আমাদের আউটডোর কনসার্টগুলি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ফলে আমাদের শোগুলি আবার ইনডোরে শিফট করতে হয়, যে কারণে আমার আসতে লেট হয়েছে। এর মধ্যেই এর মধ্যেই আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আমি একজন পরিচালক নির্বাচিত হয়েছি। তার আগে আমি কুমিল্লা জেলা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছি, ক্রিকেট কাউন্সিলর। আমাদের সিনিয়র প্লেয়ার, সংগঠক, কোচেস, তাদের একটা প্রেশার ছিল যে আমাকে কাউন্সিলর হিসেবে বিসিবিতে যাওয়া উচিত এবং তাদের কথা বলা উচিত। আমি আসলে কখনোই এটাতে আগ্রহী ছিলাম না। পরবর্তীতে আমাকে জেলা প্রশাসক মহোদয় বললেন যে আপনাকে আসতে হবে এখানে, কারণ আমাদের ক্রিকেট নিয়ে কথা বলতে হবে এবং সেই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থা নিয়ে আপনার একটা ভূমিকা রাখতে হবে। তো সেই নিমিত্তে আমার আসলে কাউন্সিলর হওয়া, এবং পরবর্তীতে যখন দেখলাম যে বিসিবির ডিরেক্টর নির্বাচন হচ্ছে, পরিচালক নির্বাচন হচ্ছে, তখন আমি প্ল্যান করলাম যে আসলে যদি আমি কাউন্সিলর হই কেন না হয় ডিরেক্টর। আমেরিকা থাকার কারণে আমার কাগজগুলা বা আমার পেপার ওয়ার্কস যেগুলো ছিল সেগুলো আমার করতে বেগ পেতে হয়েছে, অর্থাৎ ওখানে রাত এখানে দিন। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করে সমস্ত ফর্মালিটি শেষ করে এই নির্বাচনটা হয়েছে। এবং আমাদের নির্বাচনে আমরা তিনজন ছিলাম চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বী। আহসান ইকবাল চৌধুরী ভাই, তিনি নির্বাচিত হয়েছেন কাউন্সিলরদের ভোটে, মোট 11 জন কাউন্সিলর। আর আরেকজন ছিলেন আমাদের প্রিয় ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, আর ছিলাম আমি প্রতিদ্বন্দ্বী। তো স্বাভাবিকভাবেই আমি সবার কাছে ভোট চেয়েছি, এমনকি মীর হেলাল সাহেবের কাছেও আমি ফোন দিয়েছিলাম। তো মীর হেলাল একজন রিয়েল জেন্টলম্যান। তিনি আমার ফোনটা পেয়েই বললেন, আসিফ ভাই, আমরা তো দুজনই প্লেয়ার, এটা খুব ইনডিসেন্ট দেখায় যে আপনি নির্বাচন করছেন, আমিও আপনার এগেনস্টে দাঁড়াবো, এটা আমার কাছেই খারাপ লাগছে। আমি আপনার সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব সকালেই।
তখন তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করলে আমি চট্টগ্রাম ডিভিশন থেকে বোর্ডের পরিচালক নির্বাচিত হই। আমি এখন পর্যন্ত আমার ফেসবুকে ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড নিয়ে কোনো কথা বলিনি, কোনো পোস্টও দেইনি। কারণ হচ্ছে আমি ঢাকায় ছিলাম না, আমার একটা ব্যস্ততা ছিল। আর আমি এসে জয়েন করেছি 30 তারিখে অক্টোবর মাসের, এবং তারপর থেকে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবং এই ফাঁকে আমি গিয়েছিলাম বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি অবস্থা দেখতে, সেখানকার ক্রিকেট, সেখানকার অবকাঠামো, সেখানকার ফ্যাসিলিটিস, সেখানকার মাঠের কি অবস্থা, সব কিছু দেখার জন্য। তারপর আমি একবার খেলাও দেখতে গিয়েছিলাম, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের T20 থার্ড T20টা। সেখানে গিয়ে আমি আমার খেলার দেখার চেয়ে বেশি মনোযোগ ছিল আসলে আমার কাজ বুঝে নেয়া। আমি বোর্ড প্রেসিডেন্ট সহ আমাদের সকল ডিরেক্টরদের সাথে যারা আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের পরিচালক যারা আছেন, তাদের সাথে সমন্বয় করার জন্য আমি আসলে নিজেকে প্রস্তুত করে তারপরে আমি কাজে নেমেছি। তো কাজে নামতে গিয়ে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো আমি একটু সংক্ষেপে বলছি, কারণ এগুলো বলা হয়েছে অনেকবার, আর চর্বিত চর্বণ করতে চাচ্ছি না। আমাদের ক্রিকেট কনফারেন্স গেল কিছুদিন আগে হোটেল সোনারগাঁয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে যাওয়ার পরে আমার কাছে কমপ্লেইন এলো সব কাউন্সিলররা যে এরকম আমাদের খেলাধুলায় সমস্যা হচ্ছে, কারণ ফুটবল আর ক্রিকেট একসাথে চললে তো আসলে হয় না। ঠিক একইভাবে কুমিল্লায় ক্রিকেট লিগ শুরু হয়েছে 12 তারিখ থেকে, যেটা ম্যাটের খেলা আসলে অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তারপর কুমিল্লার মতো একটা জেলা, তো সবকিছু মিলে আমি আর এই বিষয়ে যাব না। আমি সেখানে কাউন্সিলরদের অভিযোগের প্রেক্ষিতে একটা স্লেজিং এর আশ্রয় নিয়েছিলাম, যেহেতু আমি ক্রিকেটার ছিলাম এবং ক্রিকেট সংগঠক ছিলাম, সেই সাথে বোর্ডের পরিচালক হয়েছি। তো ক্রিকেটে আমাদের একটা তরিকা আছে আর কি, সিস্টেম বা একটা চর্চা আছে যেটাকে বলে স্লেজিং। স্লেজিং মানে আপনার উইকেট কিপার সহ নিয়ারেস্ট যারা ফিল্ডার আছেন ব্যাটসম্যানের আশেপাশে, তারা ব্যাটসম্যানকে ব্যাটিংয়ের সময় বিরক্ত করে, তার ধৈর্যের ব্যাঘাত ঘটায়, তার ধৈর্যচ্যুতি যেন হয় এবং সে যেন আউট হয়ে যায়, এরকম একটা পলিসি ছিল। তো যেহেতু কনফারেন্সটা ছিল টোটালি ক্রিকেটের বিষয়, সেখানে ফুটবল আসার কোনো কথাই ছিল না। কিন্তু আমি ভাবলাম যে অনেক দিনের ধরে ফুটবল ক্রিকেটে একটা সমস্যা তৈরি হয়েছে, জাস্ট দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি একটা স্লেজিং করে ফুটবলকে একটু তীক্ষ্ণভাবেই সমালোচনা করেছি, যেটা আমাদের ফুটবল প্রিয় মানুষ, কর্মকর্তা, খেলোয়াড়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, খেলোয়াড় কল্যাণ সমিতি সবাইকে হার্ট করেছে, আঘাত করেছে, এবং এটা সারা দেশে একটা আলোচনার সৃষ্টি করেছে। এবং সেই আলোচনার ফলে আমাদের ক্রিকেট ভাইয়েরা, ক্রিকেটের মানুষজন খুশি হলেও বিক্ষুব্ধ হয়েছে আমাদের ফুটবলের মানুষজন। আমি ঠিক এই জিনিসটাই চাচ্ছিলাম যে এই ফোরামে একটা আনইউজুয়াল চ্যাপ্টার হচ্ছে ফুটবল। ফুটবল নিয়ে আমাদের সেখানে কথা বলার কোনো দরকার ছিল না, কিন্তু যেহেতু মাঠের ইস্যু, তখন আমি ভাবলাম যে এই ফোরামে যদি আলোচনাটা তুলি, তখন আমি ফুটবল নিয়ে কিছু মন্তব্য করেছি। পাশাপাশি এটাও বলেছি যে ফুটবলাররা মারপিট করেন আমাদেরকে, যেটা আসলে কিছু কিছু জায়গা হয়, কুমিল্লা হয়েছে, এবং প্রয়োজনে আমিও মারপিট করব। এই মারপিট শব্দটা ছিল এক ধরনের স্লেজিং, এক ধরনের উস্কানি এবং রাগিয়ে দেওয়ার একটা কৌশল, যেটা আমাদের ক্রিকেট ক্যারি করে। আমরা ক্রিকেটে সবসময় করে এসেছি এবং এখনো চলে, এটাকে বলে স্লেজিং। তো স্লেজিং করার ফলে যেটা হচ্ছে, পত্রিকা, টেলিভিশন, অনলাইন মিডিয়াতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেই প্রতিক্রিয়া সৃষ্টি হতে হতে আমরা পারস্পরিক একটা তর্কযুদ্ধে জড়িয়ে যাই। একটা পর্যায়ে এসে আমাদের ফুটবলাররা খুব রেগে যান, রেগে গিয়ে তারা আমাকে আলটিমেটাম দেন, একটা বৃহস্পতিবারের মধ্যে তারা আমার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন। তো আসলে ব্যাপারটা এরকম, যারা ফুটবলার রাস্তায় নেমেছেন আমি দেখেছি, সিনিয়র প্লেয়ার আমাদের শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের রত্ন সাবেক অধিনায়ক কায়সার আহমেদ ভাই, জাতীয় কোচ মারুফ ভাই সহ অনেক প্লেয়ার, এবং আমার পরিচিত যারা সেখানকার ফুটবল ফেডারেশনের সাথে জড়িত, প্লেয়ার ওয়েলফেয়ারের সাথে জড়িত, তারা মিছিল করেছেন এবং আমার বিরুদ্ধে বলেছেন আমাকে ক্ষমা চাইতে হবে, এরকম অনেক কিছু। এবং সেটা আমি আসলে পজিটিভলি নিয়েছি। কারণ হচ্ছে
ক্রিকেট এবং ফুটবল আমরা মাঠ সংকটে আছি এবং সমস্ত মাঠের মালিক এনএসসি। তো যেহেতু আমরা একটা সমাধান চাই, এই সমাধানটার জন্য আমাদের টার্গেট ছিল একটা আলোচনা শুরু করা। আমি এই লক্ষ্যে আসলে একটা আনইউজুয়াল আলোচনা শুরু করেছি, যে আলোচনাটা ডালপালা গজিয়ে শেষ পর্যন্ত একটা চিঠি বাফুফে দিয়েছে বিসিবিকে, আমার উদ্দেশ্যে, আমার বিসিবি বসকে। তো সেই চিঠিটা যদি আমি হাতে পাইনি এখনো, উনি পেয়েছেন, বোর্ডে হয়তো পেয়েছে। তো এগুলো আসলে একটা দাপ্তরিক ইস্যু। বেসিক সমস্যা হচ্ছে আমি চাচ্ছিলাম বিষয় নিয়ে আলোচনা হোক, এবং ফুটবল আমাদের খেলা, ক্রিকেটও আমাদের খেলা। আমরা চাই এই মাঠের বন্টনটা যেন সুন্দরভাবে হয়, সেটার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এই কাজটা করেছি। এই কাজটাতে কষ্ট পেয়েছেন যারা ফুটবল প্রেমী দর্শক আছেন, ফুটবলকে ভালোবাসেন তারা। তো ফুটবল সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, আমার দুই ছেলে কিন্তু ফুটবলার, এবং আমি ফুটবল মাঠে প্রচুর গিয়েছি। আমরা ছোটবেলায়, আমি যেহেতু আবাহনী সমর্থক, ছোটবেলায় আমি কুমিল্লা থেকে এসেছি ঢাকায় খেলা দেখার জন্য, বিভিন্ন সময় বিভিন্ন খেলা দেখেছি। এবং আমি আসলে ফুটবল তো বুঝি না, কিন্তু 4 বছর পর পর আমি ঠিকই ওয়ার্ল্ড কাপ দেখি। তো এই ইস্যুটা নিয়ে একটা পর্যায়ে বৃহস্পতিবার পর্যন্ত একটা চরম পর্যায়ে যাওয়ার ফলে আমি চলে যাই সৌদি আরবের রিয়াদে। একটা কনসার্ট ছিল, সেই কনসার্টে গিয়ে আমাকে আমার বিসিবি চিফ জনাব আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাকে বললেন, আসিফ, গো স্লো উইথ দ্য ফুটবল ইস্যু। আমি বুলবুল ভাইকে বললাম, বুলবুল ভাই আপনি নিশ্চিন্ত থাকেন, এটা নিয়ে অনেক কিছু হবে না, অনেক বাড়াবাড়ি হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ফুটবলাররা আলটিমেটাম দিয়েও কোনো সিদ্ধান্ত দেয়নি, এবং আমি যে আলটিমেটাম একটা ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টও ডিলিট করেছি। অর্থাৎ এটা এক ধরনের শান্তি বার্তা, এবং ওনারাও চাচ্ছেন সমাধান, আমিও চাচ্ছি সমাধান। তো ফুটবল দর্শকরা যারা রাগ করেছেন, যারা ফুটবলের ফ্যান, ফুটবল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গতিশীল খেলা, সবচেয়ে বেশি মানুষ ফুটবল দেখে, ফুটবলের সাথে কোনো খেলার তুলনা চলে না। আর আমরা যেহেতু ক্রিকেটে একটা মোটামুটি পরাশক্তি এবং খেলছি, আমাদেরও ইস্যুজ আছে। তো সমস্যাটা দাঁড়িয়েছে বাচ্চাদের খেলাধুলো নিয়ে। তো একজন লিখেছেন, মোহাম্মদ জসিমউদ্দিন, ক্রীড়াঙ্গন রাজনীতি করবেন না, আপনি একটু পাকনামি কম করেন, আমি একটু কথা শুনেন। হ্যাঁ, আপনাদের মতো লোকজনই আমাদের এলাকায় সমস্যা করেন। আমরা কথা বলার সময় আপনারা কোনো কাজই আপনারা না করেন, সংগঠন না খেলেন খেলা, না কোনো ভূমিকায় আসেন, শুধু ফেসবুকে কথাবার্তা বলে মানুষের মধ্যে বিরক্তি উদ্যোগ করেন, খেলাধুলাকে ডিস্টার্ব করেন। তো আমি কথাটা শেষ করছি। একটা পর্যায়ে আমি বিসিবি বসকে আশ্বস্ত করলাম যে কোনো চিন্তা নাই, আমি দেশে ফিরছি, দেশে ফিরে আমি এটা একটা সুরাহা করছি। আজকে সেই দিন। তো আমি যে ব্যাপারটা, এইটা স্লেজিং এর কারণে আজকে দেশ জুড়ে আলোচনা হচ্ছে, এবং আমাদের এইজ লেভেলে খেলা নিয়ে যে মাঠের প্রয়োজন, সেই মাঠের প্রয়োজন ফুটবলেরও দরকার। ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স সবই আমাদের মাঠের উপর ডিপেন্ড করে, যে মাঠটা ডিস্ট্রিবিউশন করে এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। আমরা চেয়েছিলাম আলোচনা হোক, ফুটবল, ক্রিকেট, অন্যান্য ইভেন্টস মিলে মিশে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার তৈরি করব, যেটা ফুটবলের ক্যালেন্ডার থাকবে, ক্রিকেটেরও একটা ক্যালেন্ডার থাকবে, অ্যাথলেটিক্সের একটা ক্যালেন্ডার থাকবে। সবকিছু মিলিয়ে যেন আমরা সীমিত শক্তির মধ্যে সর্বোচ্চ পরিমাণ খেলাধুলো করতে পারি, এবং আস্তে আস্তে আমাদের সীমিত যে সম্পদটা আছে সেটা যেন বর্ধিত করতে পারি, এবং খেলাধুলার মাঠে বাচ্চারা যাবে, সেটা নিয়ে যেন আমরা আমাদের বাচ্চারা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, সবই খেলবে। তো সেই ফোকাসটা করার জন্য আসলে এই ঘটনা অবতারণা, এটা মোটামুটি আমাদের মিডিয়ার কিছু একটা অংশ এটা নিয়ে একটা গেম খেলার চেষ্টা করেছে। তৃতীয় পক্ষ ঢুকে গেছে, যাদের কাজ হচ্ছে শুধু ক্রিকেট ফুটবলের সমালোচনা করা। এরা দেখবেন শুধু সমালোচনা করবে, কোনোভাবেই তারা সমাধান দিতে পারবে না, শুধু গন্ডগোল লাগাবে, গন্ডগোল লাগিয়ে খেলাধুলার পরিবেশ নষ্ট করবে, আমাদের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করবে, মানুষজনকে খেপিয়ে তুলবে, মানুষ যেন বলে এই খেলার দরকার নাই, ওই খেলার দরকার নাই। এটা একটা চক্র আছে, এটা তারাই ফ্রিল্যান্সার নামে কিছু ডিস্টারবেন্স আছে, যারা আসলে কোনো রকম ভালোর চাইতে তারা মন্দ জিনিসগুলো তুলে সেটাকে ফোকাস করেন, আর ভালো জিনিসগুলো তখন চাপা পড়ে যায়। যাই হোক, এখন ওই বক্তব্য প্রচার করছিল ক্রিকেট কনফারেন্সে, যেহেতু অন্যান্য মিডিয়া ছিল না, টি স্পোর্টস ছিল লাইভে, তাই ভাবলাম আমি কথাটা তুলে ফেলি, কথাটা তুলে ফেলে একটা প্রতিক্রিয়া হবে। এবং কথা শেষে আমি বলেছিলাম আমাদের সময় হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট, তাদের বসার সময় হয়েছে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। সেই কথাটা কিন্তু কেউ বলেনি,
অর্থাৎ সংঘাত লাগানোর জন্য যেই ইস্যুগুলো দরকার ছিল সেই ইস্যুগুলো তাদের কন্টেন্ট তৈরি করার জন্য তারা ব্যবহার করেছে। তো আমি অপেক্ষা করছিলাম আসলে একটা সময় তাদেরকে ধরবে এসে, যে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর লোকগুলি কে, আমাদের খেলাধুলা ভালো চায় কারা, কারা পক্ষপাত দুষ্ট হয়েছে, কে ফুটবলের সাংবাদিক, কে ক্রিকেটের সাংবাদিক, এটা নিয়ে একটা গ্রুপিং তৈরি হয়েছে। আমরাও চিনতে পেরেছি এবং একটা তরুণ প্রজন্ম আমরা পেয়েছি যারা সাংবাদিকতা করছেন, তারা কিন্তু আসলে দেশকে ভালোবাসে, দেশে ক্রিকেট চায়। যারা কোনো দলের পক্ষ নেয় ক্রিকেটের কিংবা ফুটবলের, তারা আসলে কোনো সমাধান চায় না। যেহেতু এখন আমাদের ফুটবল বস এবং ক্রিকেট বস একত্রিত হয়েছেন, তাদের মধ্যে আলোচনা হচ্ছে, আমরা আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে এবং আমরা যে কোনো বিষয়ে ফুটবল ক্রিকেট বিসিবি এবং বাফুফে মিলে সিদ্ধান্ত নেবে, যেটা আমরা এনএসসি কে জানাবো এবং সুন্দর একটা সমাধানের দিকে যাচ্ছি। যদি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা ক্রিকেট খেলে, তারাই ফুটবল খেলবে, তারাই অন্যান্য সব খেলা খেলবে, সব মিলিয়ে খেলাটা কিন্তু বাংলাদেশের। তো এই স্লেজিংটা করতে গিয়ে আমি হার্ট করেছি ফুটবল দর্শকদের, এটা ইন্টেনশনালি ছিল এবং আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি যারা ফুটবল ভালোবাসেন এবং ফুটবল ভালোবেসে আমাকে বকাবকি করেছেন, রাগ করেছেন। এতে আমি কিছু মনে করিনি, মনে করার কোনো কারণ নেই, কারণ আমি চাচ্ছিলাম এটাই একটা আলোচনা হোক। শেষ পর্যন্ত আলোচনা হয়েছে। আলোচনার ফাঁকে আমাদের দুই বোর্ড প্রেসিডেন্ট খুব ক্লোজ হয়েছেন। আমাদের 13 তারিখ নেপাল ম্যাচ যেটা গেল, সেখানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট গিয়েছেন, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং আমরা একটা সমাধানে এসেছি যে আমরা সম্মিলিতভাবে আমরা দেখব আমাদের ফুটবল ক্রিকেট একসাথে চলবে। তো আমি আবারও দুঃখ প্রকাশ করছি যারা ফুটবল সমর্থক, ফুটবলকে ভালোবাসেন, যারা দুঃখ পেয়েছেন। আমার ছেলেও ফুটবলার, আমি তাকেও জিজ্ঞেস করেছি তুমি কি কষ্ট পেয়েছো বাবা, তখন সে বলল না, আসলে সত্যি কথাটা বলতে হবে, মাঠে যেহেতু আমাদের কম, এই সমস্যার সমাধানের জন্য তোমার পলিসি ঠিক আছে, বাট জিনিসটা বেশি বড় করার দরকার নেই। বড় আমি করতে চাই না, আমি যুদ্ধ করার জন্য এখানে আসিনি। আমরা সবাই আসছি, আমরা সবাই খেলাধুলাকে ভালোবাসি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা, মননশীলতা, তাদের স্বাস্থ্য, তাদের অন্যান্য জায়গা থেকে তাদের জায়গায় যেন তাদের মনোযোগ না চলে যায়, সেজন্য খেলাধুলা বিনোদনের ব্যবস্থা করা। সেই সাথে আমাদের জাতীয় দল বা আমাদের 19 দল বা আমাদের তরুণরা খেলাধুলা করবে, যারা বাংলাদেশের মান বিদেশে উন্নত করবে দিনে দিনে এবং বাংলাদেশের মানুষজন খেলবে, বাংলাদেশ সুনাম হবে সারা বিশ্বে। এবং আবারও বলছি, আমি সিদ্ধান্ত নিয়েছি এই যে তৃতীয় পক্ষ যারা বিসিবির ইলেকশন, ফুটবল ইলেকশন, তারপর বিভিন্ন ছোট্ট ছোট্ট ইস্যু কিংবা বড় বড় ইস্যু নিয়ে খেলাধুলাকে ডিস্টার্ব করতে চান, খেলাধুলার মানুষকে ডিস্টার্ব করতে চান, ক্লাবগুলোকে ডিস্টার্ব করতে চান, সংগঠকদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়া, প্রমাণ ছাড়া একটা ইরিটেটিং সিকোয়েন্স তৈরি করেছেন যারা, তাদেরকে আমরা চিনেছি। আসলে আমরা চিনার চেষ্টা করছিলাম, যেহেতু আমার এই জায়গাটা নতুন, আমি বিনোদনের লোক বাট খেলাধুলার পুনর লোক, তো ওই জায়গাগুলো আমি চিনি, কারা কি করতে পারে, কাদের মাথায় কি ধরনের জিলাপির প্যাচ ঘুরে, সেগুলো আমার জানা আছে। সেটা জাস্টিফাই করার জন্য আসলে আমার এই ভূমিকা ছিল। এবং আমি সেই রিয়ার থেকে আমি বিসিবি বসকে জানিয়েছি আমি 15 তারিখ দেশে ফিরে একটা ফেসবুক লাইভ করব, লাইভ করে আমি দুঃখ প্রকাশ করব ফুটবল এক্সকিউজ মি দুঃখ প্রকাশ করব ফুটবল দর্শকদের কাছে। আর যারা বলছেন এই যে আদি এই ধরনের, আসলে যেহেতু আমি লাইভে আছি কিছু বলতে যাচ্ছি না, এই ধরনের লোকগুলো হচ্ছে আপনার হাঁটবেন যখন কিছু পিঁপড়া আপনার পায়ের নিচে পড়বে, কিছু পিঁপড়া মারা যাবে, এরা হচ্ছে সেই ধরনের পিঁপড়া। তো এরা হচ্ছে সমাজে কোনো কাজে লাগে না, তাদের সমস্ত কাজ হচ্ছে ফেসবুকে, তাদের জন্ম ফেসবুকে, তাদের মৃত্যু ফেসবুকে, তাদের খাওয়া দাওয়া ফেসবুকে, তাদের দেখবেন অন্য কোনো কাজ নেই। এরাই কিন্তু তাদেরকে উস্কানি দেয় এবং এরাই হচ্ছে ডাস্টবিনের সেই নর্দমার কিটগুলি, যাদেরকে সিটি কর্পোরেশন নিয়ে অন্য জায়গায় ফেলে দেয়, কিন্তু ফেসবুকে কোনো সিটি কর্পোরেশন নাই। এই অপদার্থ বর্জ্যগুলি আমাদেরকে ডিস্টার্ব করে। পুরোনো কথায় ফিরছি, আগামী 18 নভেম্বর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ আছে এবং আমাদের যারা ফুটবলার রেগে আছেন, রাগ করেছেন আমার সাথে, তারা আশা করি ব্যাপারটা বুঝবেন, যেটা একটা খেলারই অংশ ছিল স্লেজিং। 18 তারিখ আমি নিজে যাব খেলা দেখতে। আমাদের বোর্ড প্রেসিডেন্টকে আমি বলেছি আমরা একসাথে খেলা যাব। মোহাম্মদ আশরাফুল আমাদের নতুন ব্যাটিং কোচ, আমাদের অ্যাসেট, সেও আমাকে ফোন করে বলেছে আসিফ ভাই চল আমরা ফুটবল খেলা দেখি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার 18 তারিখ প্রোগ্রাম ছিল পঞ্চগড় থেকে একদম মানে নীলফামারী থেকে পঞ্চগড় হয়ে উত্তরবঙ্গ ভিজিট, সেখানে আমরা ওখানকার ক্রিকেটারদের মূল অবস্থা দেখার জন্য আমি একদিন পিছিয়ে
একদিন পিছিয়ে 19 তারিখ সফরটা করেছি, যেন 18 তারিখ আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে অফিস আছে এবং যেখানে আমাদের খেলাটা হবে ঢাকা বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকায়, সেখানে আমি খেলাটা দেখব ফুটবলারদের সাথে এবং সেখানে গিয়ে আমাদের বড় ভাইদের সাথে কোলাকুলি করব। সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক আমার সবসময় ছিল, আছে এবং থাকবে, এবং ব্যাপারটা আমি তখনই শেষ করে ফেলবো। এখানে ক্ষমা, সরি, দুঃখিত হওয়ার কিছু নেই। আমরা ব্রাদারহুড, আমরা একসাথে বড় হয়েছি। ফুটবলারদের সাথে আমার সম্পর্ক যে কোনো সেক্টরের যে কোনো মানুষের সাথে সবচেয়ে উন্নত মানের। ফুটবলারদের সাথে আমি চলি। ফুটবলার ডিরেক্টর যারা আছেন, পরিচালক যারা আছেন, যারা এক্স প্লেয়ার আছেন, তাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে এবং অলরেডি আমি তাদেরকে বলেছি যে আমি কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ, যদিও ফুটবলের লোক না খুব একটা, আমার ফুটবলের আগ্রহ খুব একটা নাই, কিন্তু ওয়ার্ল্ড কাপ বলে কথা, আমি তাদেরকে বলেছি আমি আপনাদের সাথেও যেতে চাই, যদি আপনারা যান আমিও খেলা দেখতে যাব। তো আশা করছি ফুটবলের যে ইস্যুটা আছে সেটা এখানেই শেষ। আমি আবারও দুঃখ প্রকাশ করছি ফুটবলের দর্শক যারা আছেন, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদেরকে বিপথে নেওয়ার জন্য, আপনাদেরকে উস্কানি দেওয়ার জন্য প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার নামের কীটপতঙ্গ আছে, আবার ভালো মানুষও আছে, ভালো সাংবাদিকতাও আছে। তো আমরা এই ফাঁকে চিনে নিলাম কে ভালো কে মন্দ, কাদেরকে কাজে লাগবে। ভবিষ্যতে ক্রিকেট ফুটবল উন্নয়নের জন্য যাদেরকে প্রয়োজন তাদেরকে আমরা মোটামুটি রেকটিফাই করতে পেরেছি। আর আমি তো ইন্ডাস্ট্রি নতুন না, 25 বছর হয়ে গেছে এখানে, যারা কাজ করেন তাদের অনেকের এই বয়সই হয়নি। তো সুতরাং আমরা জানি আমাদের চলার পথটা কেমন হওয়া উচিত। তো সব মিলিয়ে ইনশাল্লাহ আগামী 18 নভেম্বর আমি ভারত বাংলাদেশ ম্যাচ দেখার জন্য জাতীয় স্টেডিয়ামে যাচ্ছি, ফুটবল খেলা দেখবো এবং সেখানে গিয়ে কায়সার ভাই সহ, মারুফ ভাই সহ সবার সাথে কোলাকুলি করব। আমি জানি তারা আমাকে অনেক আদর করেন, আবার সেই আদরটা ফিরে আসবে। আমরা আবার সৌহার্দ্যপূর্ণ একটা জায়গায় যাব। মাঝখানে যে স্লেজিংটা হয়েছে সেটা শেষ হয়ে যাবে। আমরা ক্রিকেট ফুটবলের উন্নয়নে একযোগে কাজ করব। মাঝখান থেকে হতাহত হবে যারা ক্রিমিনাল, যারা এই ফুটবল ক্রিকেট দ্বন্দ্ব ইউজ করতে গিয়ে আমাদের মধ্যে আরো বিরোধ তৈরি করার চেষ্টা করেছিলেন, তাদের জন্য এক বালতি সমবেদনা। আপনারা কোনো মতে বেঁচে থাকুন, আমরা দোয়া করি, কিন্তু আপনাদেরকে সাবধান হতে হবে যে খেলাধুলার যে পজিটিভ সাইডগুলো সেগুলো তুলতে হবে, খেলাধুলা যে অন্যায় সেটার প্রতিবাদ করতে হবে, যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর বিচার অবশ্যই করতে হবে। খেলাধুলার সাথে কোনো রকম নটি জিনিস আমরা অ্যালাউ করব না। আমরা শপথ নিয়েছি, আমরা যারা ক্রিকেট বোর্ডে আছি আমরা একসাথে কাজ করছি। পুরনো ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়ে নতুন ক্রিকেট বোর্ড আসছে, আমরা শপথ নিয়েছি আমরা বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু করব। নতুন ফুটবল ফেডারেশন হয়েছে, ওনারাও কাজ করছেন ফুটবলের উন্নয়নে। আমরা চাইবো, আমরা এজ লেভেলের দায়িত্বে যেহেতু আমি আছি, আমি যেহেতু সারা দেশ ভিজিট করছি, আমার শুধু ক্রিকেটের জন্য নয়, ফুটবলের জন্য আমরা মাঠ দেখবো যেন একসাথে খেলাধুলা হয় এবং ইয়ার ক্যালেন্ডার করে। তো আমি আবারও বলতে চাই, ফুটবল আমাদের খেলা, ক্রিকেট আমাদের খেলা, বাংলাদেশের সমস্ত খেলাই আমাদের বাচ্চারাও খেলবে। এই বিষয়ে আলোচনা আর হবে না। আমি ফুটবল দর্শকদের অনুরোধ করছি, আপনারা কষ্ট পাবেন না। আমি আপনাদের ছিলাম, আপনাদেরই আছি। মাঝখানে কিছু কীটপতঙ্গ আছে যেটা আপনার আমাদের বিরোধটাকে চাঙ্গা করছে, তাদেরকে একটু সাইজ করতে হবে এবং পাশাপাশি আমাদেরকে চিনে রাখতে হবে তারা কারা, চিহ্নিত করতে হবে তারা কেন এসব করছে, আমাদের এগুলো মাথায় রাখতে হবে। কারণ ফেসবুক দিয়ে কিন্তু আসলে খেলাধুলা হবে না। তারপরও যেহেতু একটা জবাবদিহিতার বিষয় আছে, ক্লিয়ার করার বিষয় আছে, তারা আমার বক্তব্য কাটপিস করে বিভিন্নভাবে প্রচার করেছে, আপনাদের বক্তব্য প্রচার করবে, এটাই তাদের নেচার। কিন্তু যারা ভালো সাংবাদিক আছেন, ভালো জার্নালিজম করেন, যারা কাজ করছেন এবং নতুন যারা জার্নালিজম এসছেন, তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। দিন শেষে আমাদের খেলাধুলা যদি উন্নত না হয়, সাংবাদিকরা যারা আছেন এখানে কাজ করেন তারাও কিন্তু দায় এড়াতে পারবেন না। সুতরাং দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে, হোক ক্রিকেট হোক ফুটবল। দ্বিতীয় অপশন আমি আসছি, সেটা হচ্ছে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়ার পর আমি এজ গ্রুপের দায়িত্ব পেয়েছি। সেই এজ গ্রুপের দায়িত্ব নেওয়ার পরে আমি সারা বাংলাদেশে ভিজিট করছি, যেখানে আমাদের ক্রিকেটটার পরিবেশ অনুন্নত, যেখানে আমাদের ছেলে মেয়েরা খেলতে পারে না, সেটা ফুটবলও হতে পারে। তো সেই সমন্বয়টা আমরা মাঠ তৈরি করছি। মাঠ যেহেতু নতুনভাবে হবে না বা হতে হতে সময় লাগবে, তো আমাদের সীমিত যে সম্পদটা আছে সেটাকে যেন প্রপার ওয়েতে আমরা ইউটিলাইজ করতে পারি। সেক্ষেত্রে আমি সারা বাংলাদেশের যে অঞ্চলগুলি একটু অবহেলিত সেগুলো আগে ভিজিট করছি। যেহেতু আমি মানুষ, আমাকে গানও গাইতে হয়, আর এই সমস্ত কারণে আমি গত 3 মাস কোনো গানই রেকর্ড করতে পারিনি। আমাকে গানও গাইতে হবে, আর কনসার্টও করতে হবে, আবার এজ গ্রুপ নিয়ে কাজ করতে হবে, ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করতে হবে। তা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিষ্কার বার্তা, আমরা ক্রিকেটটাকে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের ক্রিকেট বোর্ডের বয়স
মাত্র 1 মাস 9 দিন। 1 মাস 9 দিনের যে কার্যক্রমের দায় দায়িত্ব সেটা আমরা নিচ্ছি। 1 মাস 9 দিন আগে 21 সালের ঘটনা এবং তার পরবর্তী যে ঘটনা, তার আগের যে ঘটনা, সেগুলির তদন্ত হচ্ছে। সেখানে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি রিপোর্ট দেবে নির্দিষ্ট সময়ে। যদি সেখানে ন্যায় বিচার না হয় অবশ্যই আপনারা আবার আমাদেরকে জিজ্ঞেস করবেন। কিন্তু আমাদের গত 1 মাস 9 দিনের কার্যক্রমে আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত 25 জন ডিরেক্টর আছেন, তারা সবাই দেশের প্রতি অনুগত, দেশের ক্রিকেটের প্রতি অনুগত, দেশের ভালোর জন্য আছে। এখানে কোনো বেতন নাই। আপনারা যে মধুর কথা শুনেছেন বিসিবিতে, সেখানে কোনো মধুর ব্যবস্থা নেই। যারা আগে সিন্ডিকেট করতো, মনে করেন, আপনি উদাহরণ দেই, যেই লোক মাটি দিত মাঠে, সেই লোক আগে ইন্টারনেটও দিত, সেই লোক আগে প্লেয়ারদের ড্রেসও দিত, সেই লোক আবার টিকিটিংও করতো। অর্থাৎ একটা সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেটটা আমরা ভেঙেছি এবং বোর্ড থেকে বহু লোক বিতাড়িত হয়েছে, কেউ কেউ পরিত্যক্ত হয়েছে এবং তারা বাইরে গিয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে। এটা একটা রাজনৈতিক রাজনৈতিক একটা চেহারা দেওয়ার চেষ্টা করেছে। ক্রিকেট ফুটবলে আমরা কোনো রাজনীতি অ্যালাউ করবো না, চাচ্ছি না। রাজনীতি যার জায়গায় থাকবে, কিন্তু আমাদের খেলাধুলা পলিটিক্স মুক্ত থাকবে, এটা আমাদের শপথ। যদি আমি একজন জাতীয়তাবাদী দলের সমর্থক হিসেবে বলছি, দল এক জিনিস, ক্ষমতা এক জিনিস, রাষ্ট্র সবকিছু ঊর্ধ্বে হচ্ছে খেলাধুলা, যেখানে আমাদের সন্তানরা ফিট থাকবে, সুস্থ থাকবে, তাদের সুন্দর একটা লাইফ হবে, তারা ড্রাগ এডিক্ট হবে না, তারা খেলার মাঠের বাইরে গিয়ে কিশোর গ্যাংয়ে রূপান্তরিত হবে না, তারা দেশে কোনো অস্থিতিশীলতা শুরু করবে না, তারা দেশের বোঝা হবে না, তারা দেশের সম্পদ হবে। আমরা যদি খেলাধুলা বাচ্চা কাচ্চাদেরকে মাঠমুখী করতে না পারি, সেটার ভবিষ্যৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর। অর্থাৎ খেলাধুলার জন্য আমরা এখন থেকে ফুটবল, ক্রিকেট, যেহেতু আমাদের বোর্ড প্রেসিডেন্টরা একত্রিত হয়েছেন, তারা মেলামেশা করছেন। মাঝখানে একটু আচিলের মতো প্রবলেম ছিলাম আমি, সেটাও ঠিক হয়ে গেছে। 18 তারিখ গিয়ে আমি সবাই সাথে কোলাকুলি করব। যদি তারা বলে এখনই সরি বলতে হয়, আমি সরি বলবো সেখানে গিয়ে। বাট তার আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা যেটা চাই যে তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ না নেয়, আপনারা পার্টিসিপেট করবেন না। কিছু আছে ফেসবুকে থাকবে, হুতাশে কমেন্ট করবে, হঠাৎ করে একটা উত্তেজনা সৃষ্টি করবে। আমার কথা হচ্ছে, যদি অন্যায় কিছু হয় সেটা ফেসবুকে না বলে আপনি আদালতে যান। আর ফেসবুকে যদি বলেন, সেটার রিফ্লেকশনটা আপনার আদালতে গিয়ে দেখান, কমপ্লেইন করেন বিসিবিতে, বাফুফেতে, কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে। সেটার জন্য একটা কমিটি আছে, একটা বোর্ড বসে আছে। আপনারা ফেসবুকে মানুষকে উত্তেজিত করে, মানুষকে গালে গালে শুনে, এটা কোনো ক্রেডিট নেই। এগুলোর আমরা দেখে আসছি বহু আগে, 25 বছর ধরে আমি গান গাই, মিডিয়া আমাদের দেখা আছে। আবার কিছু কিছু সাংবাদিক আমি দেখেছি কিছু কিছু জায়গায়, তারা আমার মন্তব্য বেফাস, এটা বলেছেন ওইটা বলেছেন। তো তাদেরকে বলতে চাই, আপনারা আরেকটু স্টাডি করবেন, আরেকটু পড়াশোনা করে সাংবাদিকতা করবেন। এটা আপনাদের জন্য সুবিধা। কিংবা যারা আপনাদের সিনিয়র জার্নালিস্ট আছে, আমরা চিনি, আমরা বড় ভাইদেরকে চিনি, তাদের সাথে আমরা, যেমন আমি এখন নাম বলছি না, সিনিয়র জার্নালিজম সম্পর্ক আছে এবং বিএসপি এর প্রোগ্রামে গিয়েছি। সব ক্রীড়া সাংবাদিকদের সাথে আমার ভালো পরিচয় আছে। আমি জানি কারা ভালো, কারা মন্দ এবং কারা মাঝখানে খেলে। তো আপনারা সাবধান থাকবেন। এই তথাকথিত কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট যারা খেলাধুলাকে অশান্ত করতে চায়, মূল খেলা থেকে বাদ দিয়ে খেলাধুলার টুকরো সমস্যা যেগুলি আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব, ডিসিপ্লিনের মাধ্যমে সমাধান করা সম্ভব, সেগুলো নিয়ে উস্কানের সৃষ্টি করছে। এটা নিয়ে আমি আর যাচ্ছি না, আপনারা বুঝবেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং আমাদের কোনো ভুল হলে সেটা আপনারা ধরিয়ে দেবেন। আমি কথা দিচ্ছি, আমি আসিফ আকবর জীবনে কোনো অন্যায়ের সাথে আপোষ করি নেই। আমার কোনো রকম এই সমস্ত খেলাধুলা বা আমার ক্যারিয়ার নিয়ে কোনো রকম ব্লেম গেম আমার সাথে খেলার কোনো চেষ্টা করবেন না, কারণ আমার এরকম কোনো দাগ নেই। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি ফেসবুক লাইভে আমার পেজ থেকে। আপনারা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, হয়তো পরে অনেকেই দেখবেন। বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ফুটবল আমাদের, বাংলাদেশের জার্নালিস্টরা আমাদের সম্পদ, বাংলাদেশ সংবাদপত্র, বাংলাদেশের মিডিয়া তারা আমাদের শক্তি, যারা আমাদের খেলাধুলাকে প্রমোট করবেন সারা দেশ, শুধু ঢাকা কেন্দ্রিক না, সারা বাংলাদেশে আমাদের খেলাধুলা হচ্ছে। ইয়াংদেরকে প্রমোট করলে তারা ফোকাসড হবে, এতে করে বাইরে থেকে প্লেয়ার আসবে, কোচেস আসবে, অনেক সংগঠক আসবে যারা আমাদের খেলাধুলার জন্য উপকার করবে। এই গেল আমাদের ষড়যন্ত্রকারী যারা বিভিন্ন বোর্ড থেকে বহিষ্কৃত হয়েছেন, তারা কিছু প্ল্যান নিয়ে, তাদের কিছু মোটিভেটর আছে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট, তাদেরকে হয়তো টাকা পয়সা খাওয়ায়। আমরা মোটামুটি আওয়াজ পেয়েছি একটা সিন্ডিকেট সেখানে কাজ করছে। এবং আমরা যেহেতু নতুন বোর্ড, আমরা এখন ধীরে চলনীতিতে আছি, আমরা চিনি তারা কারা। আড়ালে কেউ কলকাঠি নাড়ছে কিনা সেটা আমরা বুঝতে পেরেছি, আমরা ধরেও ফেলেছি। আমরা গোস্ট, আমাদের প্রেসিডেন্ট বুলু ভাই একজন সব্যসাচী মানুষ, একজন ভদ্রলোক,
এবং অনেকেই প্রশ্ন করেন আমাকে নিয়ে যে এই লোক ক্রিকেটে কেন। আচ্ছা, আপনাদের এই প্রশ্নটা এত বছর কোথায় ছিল যখন পাপন গং বা তার আগে বিসিবি প্রেসিডেন্ট ছিল? আমি তো বিসিবিতে আরো 25 জন ডাইরেক্টর আছে, আমি জানি এই অ্যালার্জিটা কেন। আমি সোজা কথা বলি, আমি কাউকে চান্স দিই না যে অনৈতিক সুবিধা নেবেন, আমাকে আপনি একটা অ্যাডভান্টেজ নিয়ে নেবেন, একটা গল্প সাজায় আপনি ফেভার নেবেন, ফেভার নিতে না পেলে আমাকে বকবেন, স্বাভাবিক, বাংলাদেশে একটা সুবিধা আছে। আপনি দিতে পারলে ভালো, না দিতে পারলে খুব খারাপ, এটা আমি জানি। আপনি যেমন বাংলাদেশে জন্মেছেন, আমিও বাংলাদেশে জন্মেছি, আপনাদের পলিসি যেমন আমি জানি। আর আমি যেখান থেকে যে অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলেছি, যে স্লেজিং থেকে শুরু করে এখন পর্যন্ত যে ক্রিকেট বোর্ডের বাইরে ক্রিকেট বোর্ডকে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা যান আদালতে, আপনারা প্রেস কনফারেন্স করুন, আপনারা সামনে আসেন। আপনারা যারা নেপথ্যে কাজ করছেন, বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটারদের বা ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কন্টেন্ট বানাচ্ছেন, তাদেরকে আমরা চিনি, আপনারাও চিনেন। মানুষ তো হুজুগে আসে, অনেক দিকে চলে যায়, আর সবাই সব বুঝবে সে না। ফেসবুক আসা বলে যেটা হয়েছে, যে টু পাস, যে পিএইচডি ডিগ্রি হোল্ডার, যে জানে, যে জানে না, এখানে লেভেল সেম হয়ে গেছে। তো এখানকার কমেন্ট নিয়ে কোনো অস্থিরতা কিছু নেই। আমরা যারা নিউজ তৈরি করি, আমরা কমেন্ট পড়ি না। কমেন্ট পড়ি না এই কারণে, কারণ আমরা পরবর্তী নিউজে চলে যাব, কারণ আমাদের কাজ করতে হবে। কাজের জন্য যা যা করা দরকার, দেশের খেলাধুলাকে নিয়ে যাওয়ার জন্য যা যা দরকার, তাই তাই করছি। এবং নেপথ্যের খেলোয়াড় যারা আছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, এই দলবাজি করে, কোরাম করে, এই খেলা বন্ধ করে, ক্লাব ক্রিকেট বন্ধ করে, মাঠে গন্ডগোল লাগিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটারদের উস্কানি সৃষ্টি করে আপনাদের আলটিমেটলি কোনো লাভ হবে না। বরং আপনারা ইজ্জত হারানোর আগে সাবধান হয়ে যান। আমরা কিন্তু ফাইটার, ফাইট করে এখানে এসেছি। আমাদেরকে এই বাঁকা চোখ, নেপথ্যে অন্তরালে কারসাজি করে কিছু হবে না। আমরা পুরনো প্লেয়ার এখানকার। তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমাদেরকে লাগবে, আপনার এই দুই একটা কন্টেন্টে খুব উত্তেজনা তৈরি করেছেন, দেশ স্বাধীন করে ফেলেছেন, আপনি ভুল। আপনাকে আমি সাজেশন দিচ্ছি ফ্রি অফ কস্টে, আপনি দেশের জন্য কাজ করেন। যেগুলো খারাপ সেগুলো বোর্ডে উপস্থাপন করেন, কোর্টে যান, আপনার ওই পেজ থেকে উস্কানি দিবেন না, সেখান থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এটা খুব অ্যালার্মিং, এবং আমরা খুব দ্রুত এটা পদক্ষেপ নেব। যেহেতু আমরা মাত্র 1 মাস 9 দিনের বোর্ড, আমরা একটু গো স্লো, স্লো অ্যান্ড স্টেডি অলওয়েজ উইথ দ্য রেস, আমরা সেই চেষ্টায় আছি। আর আস্তে আস্তে আমরা আরো একাট্টা হব, আমরা আরো শক্তিশালী হব। আমরা শক্তিশালীভাবে আমাদের সাংগঠনিক কাজ করব। এবং বিসিবিতে গত 17 বছরে যে সমস্ত অন্যায় কার্যক্রম হয়েছে, বিসিবিটাকে খোকলা করে দেওয়া হয়েছে, বিসিবির ভিতরে এখনো তাদের এজেন্ট আছে। আমরা বিসিবিতে যদি মিটিং করি, সেই মিটিং খবর এখনো লিক হয়, আমাদের ড্রেসিং রুমের খবর লিক হয়, আমাদের যে একটা যে প্রোটোকল থাকে টিমের, একটা দলের একটা মিটিংয়ের, সেটা একটা সিস্টেম থাকে। তো দেয়ালের কান বলে যে শব্দটা আছে, সেই কানটা আমরা ছিঁড়ে ফেলে দেবো খুব দ্রুত। আমরা সময় নিচ্ছি এখন। এবার আসছি থার্ড ফেজে। থার্ড ফেজ হচ্ছে, আমি আসিফ আকবর, গানের মানুষ। আমি, আপনারা গায়ক হিসেবে চেনেন, আমি একটু ডিস্টার্ব হয়ে গেছে গত 3 মাস আমার গান গাওয়া নিয়ে। তো আমি আবার রেকর্ডিংয়ে ঢুকবো দ্রুত, এবং সেই সাথে আমার ক্রিকেট বিজনেস চলবে। আমি থেমে থাকার লোক না। আর এই ফাঁকে আমার যারা ফ্যান্স আছেন, যারা আমাকে ফলো করেন, এবং আমাকে ডাইহার্ট ফ্যান যারা আমাকে অন্ধভাবে ভালোবাসেন, তাদেরকে আমি 2018 সালে যখন আমাকে জেলে পাঠানো হয়, আমাদের মিউজিকের কিছু নোংরা কীটপতঙ্গ আছে, তারা আবার এই ইস্যুতে সক্রিয় হয়েছে। একটা হচ্ছে হলিউড অভিনয় করার কথা, সুর করে গান লিখে, এবং হলিউড অভিনেত হওয়ার কথা, গপ্প মেরেছিল, লন্ডনে থাকে, আর এখানে লোকাল কিছু আছে। তো তারা আবার এই ইস্যুতে সক্রিয় হয়েছে। হ্যাঁ, তো এগুলো আমরা জানি। আমি আমার ফ্যানদেরকে নিষেধ করেছি যে তোমরা কখনো গালিগালাজে যাবে না, এদের সাথে ফাইটে যাবে না, কারণ আমাদের কাজ করার সময়, আর আমি বৈরী সময় পার হয়ে এখনো বৈরী সময় আছি। কারণ আমি মানুষটা এমন, আমি পছন্দ করি বৈরী সময়টা। আমার রাশিও মেষ, আমার পছন্দ ট্রাক। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রকারীরা আমার ফ্যানদের বিরুদ্ধে কিন্তু মামলাও করেছে। পৃথিবীতে ইতিহাস যে কোনো ফ্যানের বিরুদ্ধে মামলা হয়, সেই মুরগিটা আবার লন্ডন থেকে মাথা চারা দিচ্ছে। ঢাকাস্থ মুরগিগুলি নাড়াচাড়া করছে। আমেরিকায় আছে তাদের গ্যাং, পতিত যেই ক্রিমিনালগুলি ছিল, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, যারা দেশে নাই এবং দেশে আসার সক্ষমতা রাখে না, যারা বিসিবিতে আগে ছিল, বিসিবির ক্রিমগুলি খেয়েছে, ফুটবল ফেডারেশনের ক্রিমগুলি খেয়েছে, তারা এখন তাদের খাবার বন্ধ হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। একজন এক্স প্লেয়ার যিনি বোর্ডের ঢুকতে না পেরে তার বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা মেলেছেন, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাদের
পেইড কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সংবাদগুলি প্রচার করার চেষ্টা করছে যেগুলো যুক্তিগত নাই, আর যেগুলো যৌক্তিক সেগুলো বোর্ডে কমপ্লেন করবেন, আদালতে যাবেন, বোর্ড যদি ব্যবস্থা না হয় আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আসিফ আকবর থাকবে। আমার যদি যে কোনো অবস্থান হারাতে আমি প্রস্তুত আছি, কারণ আমি জেতার জন্য খেলি। প্রত্যেকটা পরাজয় আমার জন্য শিক্ষা নিয়ে আসে। তো আমার ফ্যানদেরকে আমি বলতে চাচ্ছি, আমি আপনাদের নিষেধ করেছিলাম যে আপনারা সংযত থাকবেন, যেহেতু সবাই ছোট, এক একজন এত বছরে এক একজনের বয়স 37, 38, 40 হয়েছে, আবার নতুন ফ্যান যুক্ত হয়েছেন, আবার পুরনো ফ্যান আছে অনেক আমার সমবয়সী কিংবা আমার চেয়ে বড়, আমাকে দেখে বলে ছোটবেলায় আপনার গান শুনেছি, তার মানে আমার বয়স হয়ে গেছে, আমি লজ্জা পাচ্ছি, এরকম অবস্থা। তো আমার ফ্যানদের কাছে একটা কড়া বার্তা আমি দিতে চাই। আমার এই ফ্যানদের বিরুদ্ধে ওই লন্ডনে থাকা কি থেকে শুরুকার, যার হলিউড অভিনয় করার কথা ছিল, একটা বোগাস সাউন্ড দিয়ে এসেছিল, সে আবার সক্রিয় হয়েছে এবং সে সবাইকে সক্রিয় করার চেষ্টা করছে। সে একটা বুদ্ধিজীবী স্টাইল উস্কানি দেওয়ার চেষ্টা করছে। এখানে অনেক লোক আস্তে আস্তে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে, যারা গত ফ্যাসিস্টের আমলে খুব কঠিনভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে, দেশটাকে খোকলা করে দিয়েছে এবং দেশের মধ্যে অরাজকতা তৈরি করে একটা জুলাই বিপ্লবকে নিয়ে আসতে বাধ্য করেছে। তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে আমার। এবং আমি বলতে চাই, আমি ক্রিকেট বোর্ডের জন্য কাজ করছি, বাংলাদেশের জন্য কাজ করছি। আমার ফ্রেন্ডদের কাছে একটা নির্দেশনা থাকবে, আপনারা যেখানে এ সমস্ত অন্যায় অসংলগ্নতা দেখবেন অবশ্যই সেখানে ঢুকে শালীনভাবে প্রতিরোধ করবেন এবং প্রতিরোধ করতেই থাকবেন, প্রতিবাদ করতেই থাকবেন। এটা যেন কোনোভাবে দৃষ্টিকটু না হয়, মানুষ যেন না বলে আমি উস্কানি দিয়েছি। আমি শুধু কাউন্টার দিতে চাচ্ছি, কারণ আমরা এখন কাজ করার সময় এসছে। আজকে থেকে 7 বছর আগে যে নিষেধাজ্ঞা দিয়েছিলাম সেই নিষেধাজ্ঞা আমি তুলে নিলাম। আমাদেরকে ফেস করতে হবে যে সমস্ত ব্লগার আজগুবি বানোয়ার তথ্য এবং যেগুলো কোনো ভাষা কথাবার্তা, যেগুলো কোনো যুক্তিযুক্ত কোনো নাই, তাদের এগেনস্টে আমাদেরকে ফাইট করতে হবে। সাইবার ওয়ার যদি হয় আমরা যুদ্ধ করব। এখন আমাদের কাজের সময় যে কোনো রকম ষড়যন্ত্রকারী যে কোনো কীটপতঙ্গ আমরা ধ্বংস করে ফেলবো। সেক্ষেত্রে আপনাদের একটা সহযোগিতা লাগবে, আপনারা শক্তিশালী থাকবেন। এবং আমি বলছি যে যারা আমাদের সুন্দর কাজগুলি না বুঝে অন্যায়ভাবে বাজেভাবে ব্লেম করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করার মোক্ষম সময় এখন। আমরা দেশের জন্য কাজ করব, বাংলাদেশের ছেলেপেলেরা খেলবে, ছেলেমেয়েরা খেলবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলি, ঢাকা থেকে যে খেলাটা সবসময় ঢাকা কেন্দ্রিক ছিল, সেই খেলাটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। ঢাকা কেন্দ্রিকতা মুক্ত হয়ে আমরা সারা বাংলাদেশের খেলোয়াড়দেরকে ফ্যাসিলিটি দিতে চাই। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি, অ্যাথলেটিক্স, তায়কোন্ডো, জুডো, আর্চারি সব একসাথে চলবে। আমরা এখন প্রয়োজনে আমি তো ক্রিকেটের মানুষ, কিন্তু আমি একজন স্পোর্টসম্যান এবং স্পোর্টসের রিলেটেড একজন মানুষ। আমি কথা দিয়ে যাচ্ছি, যে কোনো ফেডারেশনের যে কোনো রকম সমস্যা, যে কোনো রকম প্রয়োজন আমাকে ডাকলে তারা পাবেন। এবং স্পেশালি আমাদের ফুটবল, আমরা যখন এজ গ্রুপ করবো সারা দেশে, আমার প্ল্যানও আছে, আমরা যখন এজ গ্রুপটা যে লেভেলে করবো, বাফুফেকে আমরা জানাবো যে আপনারাও আসেন, আমরা এভাবে করছি, আপনারাও পার্টিসিপেট করেন। আপনার লোকাল পার্টিসিপেট যারা আছেন, এক্স প্লেয়ার যারা মেনটেন করে, খেলোয়াড় কল্যাণ সমিতির রিপ্রেজেন্টেটিভ যারা জেলা শহরে আছেন, তাদেরকে আমাদের সাথে ইনক্লুড করেন। আমরা তাদের সাথে মিট করব, আমরা একসাথে খেলবো। আর যারা অতীতে অত্যাচার করেছেন বিভিন্ন জেলায়, ফুটবলার নামে কলঙ্ক, তাদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশন নিতে হবে। প্রয়োজনে আমি আসিফ আকবর আপনাদেরকে বাফুফেকে সেই তথ্য সরবরাহ করব এবং খেলোয়াড় কল্যাণ সমিতিকে সেই তথ্য সরবরাহ করব, যেন আপনারা দ্রুততম সময়ে এই ছোট একটা ফোড়া যেন ক্যান্সারে পরিণত না হয়। এই ক্যান্সার পরিণত হলে কিন্তু আমরা আর আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা ব্যাহত হবে। তো আজকে এতটুকু থাকলো, আমরা সাবধান থাকবো। তৃতীয় পক্ষ থেকে আমরা খেলাধুলা করব, আমাদের বাচ্চারা খেলবে, এই বিষয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না, জিরো টলারেন্স। আমি আসিফ আকবর আবারও বলে যাচ্ছি আপনাদেরকে, ফুটবল, ক্রিকেট সব আমাদের দেশের খেলা। আমি আসিফ আকবর এসছি এখানে আপনাদের গায়ক হিসেবে নয়, একজন খেলোয়াড় হিসেবে প্রাক্তন এবং একজন সংগঠক হিসেবে। পাশাপাশি গান তো আমার শক্তি আছে, নাহলে তো আমি ফুটবল নিয়ে গান করতাম না। আমি পাগল হাসান মরহুম সেই গানের কথা লিখেছে, সুর করেছে। পাগল হাসানের গান আছে, চলো রে চলো তুলি ফুটবলের জোয়ার। বাংলাদেশে ফুটবলের জোয়ার তোলার জন্য আমি গানও গেয়েছি। সুতরাং যারা আপনাদেরকে বিপদগামী করতে চায়, আপনারা বিভ্রান্ত হবেন না, ফেসবুকে বিশ্বাস করবেন না। আমাদের ওয়ে আছে, আপনি বিসিবিতে আসেন, চিঠি দেন, আমি যদি মিট না করে, আর যদি বেশি চুলকানি থাকে কোনো অ্যাক্টিভিস্টের, আসেন, আমরা টেলিভিশন চ্যানেল লাইভ কথা বলি, কিংবা আপনার চ্যানেলে আমাকে ডাকেন, আমি যাই। আপনি কি বলতে চান, আপনার সাথে গিয়ে আমি কথা বলবো। এই পায়ের নিচে, হাঁটুর নিচে কামড়াবেন না।
আর আপনাদের নেগেটিভিটি দূর করার জন্য বিড়াল পালেন। বিড়াল পাললে বিড়াল নেগেটিভিটি খায়, এবং বিড়াল যদি না পালেন আপনার নেগেটিভিটি দিন দিন বাড়ে, তাহলে আপনি কুকুর হয়ে যাবেন। সুতরাং কুকুর আমরা পালি, তা আপনি একটা পালিত কুকুর হয়ে যাবেন। সুতরাং সাবধান হয়ে যান, কখনো দেশের খেলাধুলার বিরুদ্ধে যাবেন না। আপনার কন্টেন্ট ক্রিয়েট, আপনার ইনকাম ইউটিউব থেকে, এগুলো করেন, কিন্তু দেশকে ধ্বংস করার চেষ্টা করবেন না। ইটস এ লাস্ট ওয়ার্নিং। আমি অবশ্যই দেখে নিব আপনারা কারা, নিশ্চিত থাকেন। আমি ফাইট করার জন্য আমার জন্ম হয়েছে, আমি ফাইট করে যাব। এবং সবার শেষে আমি ধন্যবাদ জানাই যে সমস্ত পোকামাকড়গুলো কাজ করে, ডিস্টার্ব করে আমাদেরকে, তাদেরকে গণহারে রিপোর্ট মারবেন, গণহারে ব্লক মারবেন, যেন এরা জন্মের জন্য ফেসবুকে আর ঢুকতে না পারে, সোশ্যাল মিডিয়ায় কলুষিত না করতে পারে। এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আজকে আমাদের সমাজ অস্থিতিশীল হচ্ছে। সামাজিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে যে সোশ্যাল মিডিয়া উস্কানি দেয়, হিংসাত্মক, আরেকজনের গালিগালাজ করায়, আরেকজনকে ছোট করে, তাদেরকে প্রতিহত করার সময় এসছে। গণহারে রিপোর্ট করুন, গণহারে ব্লক দিন, ব্লগ বন্ধ করে দিন, তার পেজ বন্ধ করে দেন। কিন্তু আপনারা সবসময় নিজের প্রতি শপথ নিয়ে দেশের পক্ষে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।